নমস্কার, উই লার্ন ইনভেস্টিং এর আজকের এই আলোচনায় আপনাদের স্বাগত। নমস্কার। আজ আমরা দেখছি উই লার্ন ইনভেস্টিং এর 5ই আগস্ট 2025-এর মানে আজকের আফটার মার্কেট রিপোর্ট। একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব বাজারটা কেন পড়ল আজ। হ্যাঁ, আজকের বাজারটা একটু চাপের মধ্যেই ছিল, আর ফোকাসটা ছিল মূলত দুটো বিষয়ের উপর। আচ্ছা, এক হলো আমেরিকা থেকে আসা একটা নতুন ট্যারিফের হুমকি, বিশেষ করে ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ব্যাপারটা। আর দ্বিতীয়ত আগামীকাল 6ই আগস্ট রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটি এমপিসি মিটিং আছে। তার আগে একটা স্বাভাবিক সতর্কতা তো থাকেই বাজারে। একদম। আচ্ছা, তাহলে পরিসংখ্যানটা একটু দেখি, নাম্বারগুলো কি বলছে আজকের। হ্যাঁ, বিএসসি সেন্সেক্স পড়ল প্রায় 308 পয়েন্ট, পার্সেন্টেজে ধরলে -0.38%। বন্ধ হয়েছে 80,710.25-এ। আর নিফটি 50? নিফটি 50 পড়েছে 73 পয়েন্ট মতো, -0.30%। ক্লোজিং হলো 24,649.55-এ। পতনটা খুব যে বিরাট তা নয়, কিন্তু কারণগুলো গুরুত্বপূর্ণ। ঠিক, ওই আমেরিকার ট্যারিফের হুমকিটা, ওটার প্রভাব কোন সেক্টরে বেশি পড়ল? রিপোর্ট অনুযায়ী এটার প্রভাবটা কিন্তু সরাসরি পড়েছে অয়েল অ্যান্ড গ্যাস, আইটি আর ফার্মার ওপর। কারণ বুঝতেই পারছেন, এগুলোর আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরতা বেশ খানিকটা বেশি। হ্যাঁ, গ্লোবাল লিঙ্ক। একদম। আর তার সাথে আরবিআই পলিসির আগের ওই ওয়েট অ্যান্ড ওয়াচ মোড। যদিও রেপো রেট হয়তো বেশিরভাগই আশা করছেন একই থাকবে। কিন্তু গভর্নরের কমেন্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট হবে, তাই না? উনি কতটা হকেশ থাকেন মুদ্রাস্ফীতি নিয়ে। এক্স্যাক্টলি, ওই কমেন্ট্রির দিকেই সবার নজর থাকবে। রিপোর্টের ভেতরের খবর কি বলছে? শুধু বড় শেয়ার নয়, ওভারঅল মার্কেট ব্রেথ কেমন ছিল? দেখুন, বেশিরভাগ শেয়ারই পড়েছে। বিএসসিতে ধরুন প্রায় 2300 শেয়ার পড়েছে, যেখানে বেড়েছে 1700-র কিছু বেশি, 1752টা। তার চাপটা বেশ ভালোই ছিল। মিড ক্যাপ, স্মল ক্যাপ? হ্যাঁ, ওগুলোও পড়েছে। মিড ক্যাপ ইন্ডেক্স পড়েছে -0.14%, আর স্মল ক্যাপ পড়েছে -0.27%। কিন্তু একটা জিনিস, আমেরিকার ট্যারিফিন খবরটা তো বেশ সিরিয়াস। বাজার কি আর একটু বেশি পড়তে পারতো না, নাকি অন্য কোনো কারণ আছে? এটা একটা ভালো পয়েন্ট। দেখুন, খবরটা গুরুত্বপূর্ণ হলেও বাজার কিন্তু সেই তুলনায় খুব ভেঙে পড়েনি। এর দুটো কারণ হতে পারে, বিশ্লেষকরা যেমনটা বলছেন। কি রকম? প্রথমত, একাংশের ধারণা এটা আমেরিকার একটা দর কষাকষের কৌশল, একটা নেগোসিয়েশন ট্যাকটিক। আচ্ছা, হতে পারে। আর দ্বিতীয়ত, ভারতের নিজের অর্থনীতি অভ্যন্তরীণ অর্থনীতি এখনো বেশ শক্তিশালী। আমাদের জিডিপির এক্সপোর্ট অংশটা তো মাত্র 21%, তাই না? আর আমেরিকার বাজারে এক্সপোর্ট তো জিডিপির মাত্র 2%। হ্যাঁ, এই পরিসংখ্যানটা একটা ভরসা দেয়। এই ডেটাটা হয়তো বাজারকে কিছুটা হলেও ধরে রেখেছে। তবে হ্যাঁ, রুপি একটু দুর্বল হয়েছে, 87.80 প্রতি ডলারে। আচ্ছা, এবার একটু সেক্টর আর নির্দিষ্ট স্টকের দিকে তাকাই। উই লার্ন ইনভেস্টিং এর রিপোর্টে তো এ নিয়ে বেশ কিছু তথ্য থাকে। হ্যাঁ, সেক্টর অনুযায়ী পারফরমেন্সে একটা স্পষ্ট বিভাজন কিন্তু দেখা গেছে আজ। যেমনটা বলছিলাম, গ্লোবাল এক্সপোজার আছে যাদের, সেই অয়েল অ্যান্ড গ্যাস, ফার্মা, আইটি এগুলো বেশ চাপে ছিল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, সান ফার্মা, ইনফোসিসের মতো স্টকে এর প্রভাব দেখা গেছে। অথচ অটো সেক্টর প্রায় +0.38% বেড়েছে। এটা তো বেশ ইন্টারেস্টিং। এর কারণ কি শুধুই ডোমেস্টিক ডিমান্ড? মূলত তাই। অভ্যন্তরীণ চাহিদা তো আছেই, আর গ্লোবাল টেনশনের প্রভাব এই সেক্টরে তুলনামূলকভাবে কম। তবে রিপোর্টে এটাও বলা হচ্ছে যে ভবিষ্যতে রেট কাট বা সুদের হার কমার একটা ক্ষীণ আশাও হয়তো কাজ করছে এর পেছনে। তাই মারুতি সুজুকি, টাইটানের মতো স্টক ভালো করেছে। একদম। আর এই যে Q1 FY26 আর্নিংস বেরোচ্ছে, সেটার প্রভাব কেমন দেখলাম? ভারতী এয়ারটেলের ব্যাপারটা একটু অন্যরকম লাগলো, তাই না? নেট প্রফিট নাকি প্রত্যাশার চেয়ে কম, কিন্তু স্টক বেড়েছে। হ্যাঁ, এয়ারটেলের কেসটা দেখুন, +8% বাজার এখানে। নেট প্রফিটের চেয়েও অপারেশনাল পারফরমেন্সকে বেশি গুরুত্ব দিয়েছে মনে হচ্ছে। ওদের রেভিনিউ বেড়েছে 28% YoY, আর ARPU অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, সেটা পৌঁছেছে 250 টাকা। এটা বেশ শক্তিশালী সিগন্যাল। আচ্ছা, ARPU গ্রোথটা মার্কেট পছন্দ করেছে। হ্যাঁ, তাই নিট মুনাফা একটু কম হলেও স্টক পজিটিভ ছিল। কিন্তু আদানি পোর্টস -1.94%। ওদের তো রেজাল্ট ভালো ছিল শুনেছিলাম। নেট প্রফিট +6.5% YoY, রেভিনিউ +31.2% YoY, তাও পড়লো কেন? ঠিক,
আর এইটাই দেখুন আজকের বাজারের একটা বড় ব্যাপার। আদানি পোর্টসের ফল ভালো হওয়ার সত্ত্বেও ওই ট্যারিফের জেনারেলে আশঙ্কা আর বাজারের সামগ্রিক দুর্বল সেন্টিমেন্ট দুটো মিলে স্টকটাকে নিচে টেনেছে। তার মানে ম্যাক্রো ফ্যাক্টর ভালো ফান্ডামেন্টালকেও ছাপিয়ে যেতে পারে মাঝে মাঝে। একদম। আর ত্রিবেণী টারবাইন -9.74% এর মতো স্টকের পতন তো পরিষ্কার। খারাপ ফল, পিএটি -19.9% YOY, আর তার সাথে ম্যানেজমেন্ট আউটলুকও বেশ দুর্বল ছিল। আচ্ছা, এবার একটু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দিকে দেখি। এফআইআইস আর ডিআইআইস কি করলো? 4 আগস্টের ডেটা তো আছে রিপোর্টে। হ্যাঁ আছে। দেখুন, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইস তারা কিন্তু 4 আগস্টে প্রায় 2566 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। এটা অবশ্যই একটা চিন্তার কারণ। বেশ বড় অঙ্ক। কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক উল্টো দিকে আমাদের দেশীয় সংস্থাগুলো মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইস তারা কিনেছে প্রায় 4386 কোটি টাকার শেয়ার। বাহ, তার মানে ডিআইআই সাপোর্টটা খুব স্ট্রং ছিল। প্রচণ্ড স্ট্রং। এই বিপুল কেনাকাটাই কিন্তু বাজারকে একটা বড় সাপোর্ট দিয়েছে আর পতনটাকে অনেকটাই আটকে রেখেছে। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং এর মার্কেট বিশ্লেষণ। হ্যাঁ, তো এবার যদি আজকের পুরো বিষয়টাকে এক জায়গায় আনার চেষ্টা করি, মানে আজকের আলোচনার মূল পয়েন্টগুলো। একদম। আমার মনে হয় 3টে মূল বিষয়। 1, মার্কিন ট্যারিফ হুমকি আর আরবিআই পলিসির অপেক্ষা, এই দুটো জিনিস বাজারকে নিচে টেনেছে। ঠিক। 2, সেক্টর ওয়াইজ পারফরমেন্সে স্পষ্ট বিভেদ। গ্লোবাল লিঙ্কড সেক্টর পড়েছে, ডোমেস্টিক বা অভ্যন্তরীণ চাহিদার ওপর নির্ভরশীল সেক্টর ভালো করেছে। আর 3 নম্বর হলো এফআইআইস বিক্রি করলেও ডিআইআইসদের যে ধারাবাহিক আর শক্তিশালী বিনিয়োগ, সেটা বাজারকে একটা বড় কুশন দিয়েছে। বোঝা গেল। তাহলে উই লার্ন ইনভেস্টিং এর রিপোর্ট অনুযায়ী আগামী দিনের জন্য কি কৌশল নেওয়া যেতে পারে? ঝুঁকিগুলো তো মোটামুটি পরিষ্কার। ওই ইউএস ট্যারিফ নিয়ে অনিশ্চয়তা, আরবিআই গভর্নর কি বলেন, এফআইআই আউটফ্লো চলতে থাকে কিনা। হ্যাঁ, ঝুঁকিগুলো মাথায় রেখেই কৌশলটা সাজাতে হবে। রিপোর্ট কয়েকটা জিনিস বলছে। প্রথমত, পোর্টফোলিওটা একবার দেখে নেওয়া দরকার। মানে যেসব কোম্পানির ইউএস এক্সপোর্ট নির্ভরতা বেশি, সেখানে হয়তো এক্সপোজার কমানোর কথা ভাবা যেতে পারে। আর কোথায় ফোকাস করা যেতে পারে? দ্বিতীয়ত, অভ্যন্তরীণ অর্থনীতির ওপর নির্ভরশীল থিমগুলোতে জোর দেওয়া, যেমন ধরুন অটো, ক্যাপিটাল গুডস, কনজিউমার ডিসক্রিশনারি। আরবিআই পলিসিটা দেখে নেওয়ার পর প্রাইভেট সেক্টর ব্যাংকসগুলো দেখতে পারেন। আর স্টক বাছাইয়ের ক্ষেত্রে স্টক স্পেসিফিক অ্যাপ্রোচ নিতেই হবে। মানে ভালো ফান্ডামেন্টালস আছে, আর্নিংস আউটলুক ভালো, এই রকম কোম্পানি খুঁজে বের করতে হবে। আর দেখুন, এই যে বাজারে ওঠানামা বা ভলিটিলিটি, এটাকে কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা একটা সুযোগ হিসাবেও দেখতে পারেন। মানে ভালো কোম্পানির শেয়ার যদি ডিসকাউন্টে পাওয়া যায়, একদম সেটা একটা ভালো এন্ট্রি পয়েন্ট হতে পারে। টেকনিক্যাল লেভেলের কথাও রিপোর্টে আছে। নিফটির জন্য সাপোর্ট আপাতত 24,400, 24,450 জোনে। আর রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে 24,800, 24,850 জোনে। এই লেভেলগুলো শর্ট টার্ম ট্রেডার্সদের জন্য কাজে লাগতে পারে। বেশ, আজকের উই লার্ন ইনভেস্টিং আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। আশা করি আজকের রিপোর্টের এই বিশ্লেষণ আপনাদের কালকের বাজারের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে। শেষ করার আগে একটা প্রশ্ন শুধু রেখে যেতে চাই সবার ভাবনার জন্য। এই যে ডিআইআইসদের আমরা দেখছি লাগাতার কিনছে, তাদের শক্তি বাড়ছে, এই ব্যাপারটা কি ভারতীয় বাজারকে আন্তর্জাতিক ঝড়ঝাপটার বিরুদ্ধে একটা স্থায়ী প্রতিরোধ ক্ষমতা বা রেজিলিয়েন্স দিচ্ছে? এটা কিন্তু আগামী দিনের জন্য খুব ইন্টারেস্টিং একটা বিষয় হতে পারে। নিশ্চয়ই, এটা নিয়ে ভাবা দরকার। শুনতে থাকুন উই লার্ন ইনভেস্টিং। ধন্যবাদ।